এবং সেখানেও আমরুত মিত্র হিসাবে এসএসজি মেম্বারদের দেওয়া হয়েছে। ওনারা এক তো ওখানেও করেন, প্লাস বাড়ি বাড়িতে গিয়েও তারা ফিল্ড টেস্ট কিট মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে এই যে ওয়াটারের যে তার স্ট্যান্ডার্ডাইজেশন সেটাও তারা তাদেরকে ট্রেনিং দেওয়ার পরে সেগুলো করেন। আমাদের তরফ থেকে তো আমরা সেটা করছি। শুধু তাই নয়, আমরা এএমসির তরফ থেকে ক্লিন ইউর ওয়াটার ট্যাঙ্ক ক্যাম্পেইন, আমরা ঘরের বাড়িতে কিন্তু যাদের জলের ট্যাঙ্ক বানায় কিন্তু পরিষ্কার কিন্তু আমরা বছরের পর অনেকে করি না। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা ক্যাম্পেইনও আমাদের এএমসি থেকে করা হয়েছে এবং লিফলেট দেওয়া হয়েছে যাতে করে 6 মাসে একবার করে বাড়ির ট্যাঙ্ক পরিষ্কার করে। কি হয়, যখন ওই ট্যাঙ্কগুলো হয় ফেরুল আমরা বলি ঠিকই, কিন্তু কি ফেরুলের কি অবস্থা আপনারা জানেন, কারণ জলের স্পিড যদি থাকে ওয়ান ওয়ে থাকে তাহলে ফেরুলটাকে পুশ করে জল আসে। যেহেতু অনেক সময় জলের যে স্পিড কম থাকাতে ওইটা আপনি জানেন, এখানে বলার অপেক্ষা রাখে না, জল যখন আসে ফেরুল না থাকাতে এই যে ব্যাক ফ্লো হয়ে আবার জলে কিন্তু মিশ্রিত হয়। তো এর জন্য আমাদের অনেকবার আমি মিটিং করেছি, বিষয়টা আমি দপ্তরকে বলেছি যদি স্পিড প্রপারলি রাখা যায় বা আরো কোনো টেকনোলজি আছে কিনা যাতে যারা পরিষ্কার করে না, যে কারণে যে 6 মাসে একবার যদি পরিষ্কার করে তাহলে কন্টামিনেট হওয়ার চান্স থাকে। যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টার ত্রুটি নেই, আমরা চেষ্টা করে যাচ্ছি। এবং টাইমলাইন যদি আমরা বলি, আমি বলবো যে যত তাড়াতাড়ি সম্ভব আমরা সেটা করব। আর আপনি যেটা বললেন 60, আপনি আমাকে ধন্যবাদ দিয়েছেন যে আমি স্বীকার করেছি, স্বীকার করতে তো অসুবিধা নেই, যা হচ্ছে 100% যেখানে হবে বলবো। কিন্তু আমি আপনাকে ধন্যবাদ দেবো যে আমি স্বীকার করেছি যে আপনি আমাকে ধন্যবাদ দিয়েছেন, কারণ যেটা সত্যি সেটাই বলবো। 64.78%, অর্থাৎ আউট অফ 1,40,752 পরিবারের মধ্যে 92,590। তাইলে এখন প্রশ্ন উঠছে যে অন্যরা তাহলে কিভাবে চলছেন? ওই যে রাস্তার পাশে যে হাইড্রেন্ট আছে সেই জল ব্যবহার করছে, আবার অনেকে যার যার বাড়িতেও টিউবওয়েল বা এই ধরনের কিছু বসিয়ে তারা জলটা পাচ্ছে। কোনটা? আচ্ছা, সবকিছু আমি একটা জলটা কিন্তু আসে, আপনারা সবাই জানেন যে কোন দিক থেকে ফ্লো হয়, উপর থেকে আসে। যে জায়গায় মানে বেশিরভাগ আগরতলা শহরের কথা যদি বলি 10 ঘাটের মধ্যে কিন্তু ইমার্শনটা হয় বেশিরভাগ। তারপরেও কিন্তু এখানে এএমসির তরফ থেকে নির্দেশ করা হয় যাতে তাড়াতাড়ি এগুলোকে এখন এত সুন্দরভাবে ওনারা উঠিয়ে নেন। না না আমি কেমিক্যালটা কি করবেন এগুলো? আমি তো বলছি যে কেমিক্যালটা এখন যে টেকনোলজি তো আমার ইউজ করতে হবে জলের মধ্যে, সেটাকে সাথে সাথে এখন উঠিয়ে নিচ্ছে কিন্তু মিউনিসিপ্যালিটি। এবার আগে কিন্তু এগুলো ছিল না, পড়ে আছে, সেখান থেকে কেমিক্যাল জলের মধ্যে মিশ্রিত হচ্ছে, এখন এখান থেকে উঠিয়ে নিচ্ছে। প্লাস কেমিক্যাল আছে কিনা, জলের ফ্লো কিন্তু যেখান থেকে জলটা আমাদের সারফেস ওয়াটারটা যেখান থেকে নেওয়া হচ্ছে সেখানে কিন্তু জলের এই যে মূর্তি থেকে যে কেমিক্যালটা আসে সেটা কিন্তু সেই জায়গার মধ্যে কিন্তু কেমিক্যালটা থাকে না, কারণ এই দিক থেকে কিন্তু জল উঠায় না। কিন্তু সারফেস ওয়াটারটা কোথায়? কোলেস্ট্রিলা যদি আমরা দেখি বা এর আগে যদি আমরা দেখি সারফেস ওয়াটারের, তাহলে ওই কেমিক্যালসটা কিন্তু ওই দিকে গিয়ে কন্টামিনেট হয় না, ওই ফ্লো হয়ে ওটা বাংলাদেশে চলে যাচ্ছে। এই সারাটা রাস্তা যেখান থেকে জলটা আপনারা করেন মূর্তি আগরতলা মূর্তি ওদিকে বিসর্জন, এই সারা রাস্তার মধ্যে মূর্তি বিসর্জন এক, আর এখানে ধান খেতে যে সার তার যে দেয় সবটা জলই তো এখানে আসে না, সবটাই সারফেসে সবটা জলই তো এখানে আসে না খাওয়ার মাধ্যমে। ইউ আর রাইট। এখন কথা হচ্ছে যখন এর জন্যই তো গুণমান পরীক্ষা করা হয়, যে জলটা নিয়ে আমরা চিন্তিত যে কন্টামিনেট হচ্ছে সারফেস ওয়াটার, সেই গুণমানের মধ্যে যখন ধরা পড়ে তখন যা যা ট্রিটমেন্টের প্রয়োজন সেগুলো তো করছেন ওনারা। ঠিক, থ্যাংক ইউ, ধন্যবাদ। না এটা এই করেন, এটা টাইম হয়েছে মাননীয় সদস্যগণ। আরে একটা সময়ের একটা বিষয় আছে, আরে একটা প্রশ্ন, আরো তিনজন সুযোগ পেল না, একটার মধ্যে আপনারা এতক্ষণ ক্ষমা সামলে কি করে হবে? তাই সবই তো বললাম, টাইম তো ওভার হয়ে গেছে। হ্যাঁ, তো এটা সবাই সহযোগিতা করতে হবে। ঠিক আছে, অনেক সময় করতে পারবে। হ্যাঁ, আপনি ওনাকে সম্মান দিয়েছেন। হ্যাঁ, আপনি
আপনারা পারেন, সময় দিয়েছেন, সময়, হ্যাঁ। এই জন্য উনি বারবার দাঁড়াবে এরকম ভাবে? না, এটা তো ঠিক নয়। তার কি জন্য ফার্স্ট টাইম ইন ত্রিপুরা হিস্ট্রি, হ্যাঁ, হ্যাঁ, ত্রিপুরা বিধানসভার প্রথম ঘটনা। হ্যাঁ, হ্যাঁ। ধন্যবাদ। সবাই সহযোগিতা করে। মাননীয় সদস্যগণ, প্রশ্নের পর্ব শেষ হলো। যে সমস্ত তালিকা চিহ্ন প্রশ্নের উত্তর মৌখিকভাবে দেওয়া সম্ভব হয়নি সেগুলো সহ চিহ্নবিহীনগুলি প্রশ্নগুলোর উত্তরপত্র সবার টেবিলে পেশ করার জন্য আমি সংশ্লিষ্ট দপ্তরের মাননীয় মন্ত্রীগণকে অনুরোধ করছি। এখন স্মৃতিচারণ। মাননীয় সদস্যগণ, আজকের কর্মসূচিতে 5টি স্মৃতিচারণের বিষয় উল্লেখ রয়েছে। এখন আমি সেগুলি পর্যায়ক্রমে পাঠ করছি। স্মৃতিচারণ প্রাক্তন সদস্য কালিদাস দত্তের প্রয়াণের স্মৃতিচারণ। আমি গভীর দুঃখের সাথে এই সভাকে অবগতি করছি যে ত্রিপুরা বিধানসভার প্রাক্তন সদস্য তথা ত্রিপুরা সরকারের প্রাক্তন মন্ত্রী কালিদাস দত্ত গত 17 মে 2026 ইংরেজি তারিখে বিকেল 4:22 নাগাদ ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 76 বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। কালিদাস দত্ত 1950 সালের 10 জানুয়ারি আসামের দিগ্বয়ে জন্মগ্রহণ করেছিলেন। ধর্মনগরে বিবিআই স্কুলে শিক্ষা লাভের পর শিলচরের গুরুচরণ কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি দীর্ঘদিন ধর্মনগরের দীননাথ নারায়ণী বিদ্যা মন্দিরে শিক্ষক হিসেবে কর্মরত থেকে বহু ছাত্রছাত্রীর শিক্ষা জীবন ও ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। পরবর্তীকালে তিনি জাতীয় কংগ্রেসের সক্রিয় রাজনীতিতে যোগ দেন এবং 1988 সালে বিধানসভা নির্বাচনে কংগ্রেস দলের প্রার্থী হিসেবে ধর্মনগর বিধানসভা নির্বাচনী কেন্দ্র থেকে জয়ী হন। কালিদাস দত্ত 1988 সন থেকে 1993 সন পর্যন্ত ত্রিপুরা সরকারের ভূমি রাজস্ব ও ভূমি সংস্কার দপ্তরের মন্ত্রী হিসেবেও নিষ্ঠা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেছিলেন। কালিদাস দত্তের প্রয়াণে এই সভা গভীর শোক প্রকাশ করছে এবং উনার শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। প্রাক্তন সদস্য ফজলুর রহমানের প্রয়াণের স্মৃতিচারণ। আমি গভীর দুঃখের সাথে এই সভাকে অবহিত করছি যে ত্রিপুরা বিধানসভার প্রাক্তন সদস্য তথা ত্রিপুরা সরকারের প্রাক্তন মন্ত্রী ফজলুর রহমান গত 23 জুন 2026 ইংরেজি তারিখে রাত আনুমানিক 1:10 নাগাদ উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরস্থিত নিজ বাসভবনে দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 74 বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, 2 পুত্র ও 3 কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। ফজলুর রহমান 9 মে 1952 ইংরেজি সালে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের ইসাই লাল সরা গ্রামে জন্মগ্রহণ করেন। উত্তর ত্রিপুরা কর্তৃ বিধানসভা কেন্দ্র থেকে তিনি 1977 ইংরেজি থেকে 2013 ইংরেজি পর্যন্ত মোট 8 বার বিধায়ক হিসেবে নির্বাচিত হন। 1998 সাল থেকে 2008 সাল পর্যন্ত তিনি রাজ্য সরকারের মন্ত্রী ছিলেন এবং সাফল্যের সাথে বিশেষ করে শ্রম ও সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের দায়িত্বভার সামলে ছিলেন। পাশাপাশি উনি রাজ্য হজ কমিটি ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান হিসেবেও দক্ষতার সাথে কাজ করে গেছেন। ফজলুর রহমানের প্রয়াণে এই সভা গভীর শোক প্রকাশ করছে এবং উনার শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। প্রাক্তন সদস্য নিরাজয় ত্রিপুরা প্রয়াণের স্মৃতিচারণ। আমি গভীর শোক ও বেদনা ভারাক্রান্ত হৃদয়ে এই সভাকে অবহিত করছি যে ত্রিপুরা বিধানসভার প্রাক্তন সদস্য নিরাজয় ত্রিপুরা গত 20 জুন 2026 ইংরেজি তারিখে রাত আনুমানিক 11:26 নাগাদ বার্ধক্যজনিত অসুস্থতায় তিনি নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 87 বছর। মৃত্যুকালে তিনি এক মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। নিরাজয় ত্রিপুরা 1939 সালের 12 জুলাই জন্মগ্রহণ করেছিলেন। 1978 সালে নাতিন মনু পঞ্চায়েতের প্রথম পঞ্চায়েত প্রধান হিসেবে সাফল্যের সঙ্গে
কার্যনির্বাহ করেছিলেন। 2008 এবং 2013 সালে তিনি সামুনি বিধানসভা নির্বাচনী কেন্দ্র থেকে সিপিআইএম দলের প্রার্থী হয়ে দুবার বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তার গোটা জীবন ছিল অত্যন্ত সাদামাটা। তিনি প্রায়শই ওনার প্রিয় সংপ্রেং বাদ্যযন্ত্রটি বাজাতেন। আদিবাসী অধিকার রক্ষা ও প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোর লড়াইয়ের ক্ষেত্রে নিরাজয় ত্রিপুরার অবদান এক উজ্জ্বল অধ্যায় হিসেবে অমর হয়ে থাকবে। নিরাজয় ত্রিপুরার প্রয়াণে এই সভা গভীর শোক প্রকাশ করছে এবং ওনার শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। প্রাক্তন রাজ্যপাল DY পাটিলের প্রয়াণে স্মৃতিচারণ। আমি গভীর শোক ও বেদনাক্রান্ত হৃদয়ে এই সভাকে অবহিত করছি যে ত্রিপুরা রাজ্যের প্রাক্তন রাজ্যপাল পদ্মশ্রী ডক্টর গানদেও যশবন্ত রাও পাটিল তথা DY পাটিল গত 4 আগস্ট 2026 ইংরেজি তারিখে মহারাষ্ট্রের কোলাপুরে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 91 বছর। DY পাটিল 1935 সালের 22 অক্টোবর মহারাষ্ট্রের কোলাপুরে জন্মগ্রহণ করেন। 2009 সালের 27 নভেম্বর থেকে 2013 সালের 11 মার্চ পর্যন্ত তিনি ত্রিপুরার রাজ্যপাল হিসেবে অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তী সময়ে তিনি বিহারের রাজ্যপাল এবং সংক্ষিপ্ত সময়ের জন্য পশ্চিমবঙ্গের অতিরিক্ত রাজ্যপালের দায়িত্বও পালন করেছেন। DY পাটিল 1957 সাল থেকে 1962 সাল পর্যন্ত মহারাষ্ট্রের কোলাপুর কর্পোরেশনের মেয়র এবং 1967 ও 1972 সালে মহারাষ্ট্রের পানহালা বিধানসভা নির্বাচনী কেন্দ্র থেকে ভারতীয় জাতীয় কংগ্রেস দলের প্রার্থী হয়ে বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তিনি মহারাষ্ট্র জুড়ে অসংখ্য কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে তার অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ 1991 সালে মহামান্য রাষ্ট্রপতি তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেছিলেন। ত্রিপুরা রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালনকালে রাজ্যের উন্নয়নে তার গঠনমূলক ভূমিকা এবং মানুষের প্রতি আন্তরিকতা ত্রিপুরাবাসীর কাছে সর্বদা স্মরণীয় হয়ে থাকবে। এই সভা প্রয়াত DY পাটিলের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে ওনার শোক সন্তপ্ত পরিবার পরিজন আত্মীয় স্বজন এবং অসংখ্য অনুরাগীর প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করছে। প্রাক্তন সদস্যা বিধানসভার শ্রীমতী গৌরী ভট্টাচার্যের প্রয়াণে স্মৃতিচারণ। আমি গভীর দুঃখের সাথে এই সভাকে অবহিত করছি যে ত্রিপুরা বিধানসভার প্রাক্তন সদস্যা গৌরী ভট্টাচার্য গত 8 আগস্ট 2026 ইংরেজি তারিখে ভোর 3:55 নাগাদ বার্ধক্যজনিত অসুস্থতায় আগরতলা উষাবাজার এলাকা সংলগ্ন সিনাইহান স্থিত নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল 94 বছর। মৃত্যুকালে তিনি এক পুত্র 2 কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। গৌরী ভট্টাচার্য 1932 সালের 24 নভেম্বর অবিভক্ত ভারতের তৎকালীন পূর্ববঙ্গের কুমিল্লা জেলার তালসর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। দেশভাগের সময় তিনি পরিবার সহ ত্রিপুরায় চলে আসেন। 1972 সালে তিনি সিঙ্গারবিল পঞ্চায়েতের প্রধান হিসাবে নির্বাচিত হয়ে অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছিলেন। 1977 ও 1983 সালে বজলা বিধানসভা নির্বাচনী কেন্দ্র থেকে সিপিআইএম প্রার্থী হিসাবে পরপর দুবার নির্বাচিত হয়ে ত্রিপুরা বিধানসভার একজন মহিলা সদস্যা হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছিলেন। রাজ্যে নারী আন্দোলনের অগ্রণী নেতৃত্ব হিসেবে তিনি দীর্ঘদিন কাজ করেছেন। 1984 সালে অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশন গড়ে তোলার পেছনে গৌরী ভট্টাচার্যের যথেষ্ট অবদান ছিল। তিনি দলমত নির্বিশেষে সব অংশের মানুষের কাছে ছিলেন অত্যন্ত প্রিয় এবং মাটির মানুষ। প্রাক্তন বিধায়িকা গৌরী ভট্টাচার্যের প্রয়াণে এই সভা গভীর শোক প্রকাশ করছে এবং ওনার শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।